হ্যালো ভিউয়ার, সবাইকে আমার চ্যানেল ইংলিশ উইথ তৌহিদের পক্ষ থেকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি হাজির হয়েছি ট্যাগ কোয়েশ্চেন্স এর উপরে পার্ট 4 নিয়ে। এর আগে পার্ট 3 তে আমরা কিছু কনফিউজিং সিচুয়েশনস দেখেছিলাম এবং পার্ট 3 তে মূলত যে কনফিউজিং সিচুয়েশনস গুলো দেখেছিলাম সেগুলো আমি একটু বলে দিই আবারও। যে আমরা ব্যতিক্রমধর্মী ভার্বের রূপ বদল দেখেছিলাম, অর্থাৎ কিছু ভার্ব যেগুলো যেই সেন্টেন্সটি আসবে সেখানে দেয়া থাকে, বাট আমরা যখন ট্যাগ করি তখন সেই ভার্বটি কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে কিছু ক্ষেত্রে। সেই সিচুয়েশনস গুলো আমরা দেখেছিলাম। এরপরে একটি কন্ট্রাকশন অর্থাৎ শর্ট ফর্ম, যেমন সাবজেক্টের পরে অ্যাপোস্ট্রফি দিয়ে যখন ডি লেখা থাকবে তখন আমরা জেনেছি যে এটি উডো হতে পারে, হ্যাডও হতে পারে। তো সেই কনফিউশনটি আমরা দেখেছিলাম যে কখন এটি মূলত হ্যাড আর কখন এটি হচ্ছে উজ। এরপরে ফিউ আর লিটল এই শব্দ দুটি আমরা যদিও পড়ি যে এরা হচ্ছে নেগেটিভ, তবে আমরা জেনেছিলাম যে এরা কখনো পজিটিভও হতে পারে। সেক্ষেত্রে আমরা সূত্রটি জেনেছিলাম যে এরা কখন পজিটিভ আর কখন নেগেটিভ। সো ভিউয়ার্স, যারা তোমরা এখনো পার্ট 3 বা ট্যাগ কোয়েশ্চেন্স এর উপরে আগের পার্টগুলো দেখোনি তাদেরকে বলবো আমার প্লেলিস্ট থেকে ট্যাগ কোয়েশ্চেন্স নামে প্লেলিস্টটি ব্রাউজ করে তোমরা ট্যাগের উপরে ভিডিওগুলো দেখো, তাহলে ট্যাগ নিয়ে কোনো সমস্যাই থাকবে না। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওতে আমরা মূলত কয়েকটি কনফিউজিং সিচুয়েশনস নিয়ে আলোচনা করব যেগুলো পরীক্ষায় অনেক বেশি এসে থাকে এবং আমরা সলভ করতে গিয়ে কনফিউজড হয়ে যাই। তো আজকের প্রথম যে কনফিউজিং সিচুয়েশনসটি সেটি হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে সাবজেক্টের দুটি অংশ থাকে, অর্থাৎ সাবজেক্টটি এমন হয় মনে হয় যেন এখানে দুইটি অংশ রয়েছে। সেক্ষেত্রে আমরা কনফিউজড হয়ে যাই যে এখানে প্রথম সাবজেক্টটি দেখবো বা প্রথম নাউন বা প্রোনাউনটিকে দেখবো নাকি পরের নাউন বা প্রোনাউনটিকে দেখবো। যেমন নিচে একটি সেন্টেন্স লক্ষ্য করো, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার ওয়েন দেয়ার। এই সেন্টেন্সটি এখানে মনে হচ্ছে যেন এখানে আমরা ভার্ব বুঝতে পারলাম ওয়েন পাস্ট ফর্ম ছিল, এই জন্য আমরা ডিডন্ট নিয়ে আসলাম। তারপরে কিন্তু আমরা কনফিউজ হয়ে যাব স্বাভাবিকভাবে, যে এখানে সাবজেক্টটি মনে হচ্ছে দুইটি পার্ট। আই ধরলে আমাদের সাবজেক্ট হবে আই, আবার মাই ব্রাদার ধরলে কিন্তু সাবজেক্ট হবে হি। আবার দুটো মিলে যদি সাবজেক্ট চিন্তা করি তাহলে কিন্তু হয়ে যাবে উই। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু কনফিউজড হয়ে যাব যে এই সব সাবজেক্টের ক্ষেত্রে যেখানে দুইটি পার্ট রয়েছে যে আমরা কোন পার্টটি ফলো করব, নাকি দুটি মিলে আমরা প্লুরাল করে ট্যাগের সাবজেক্টটি লিখব। তো মূলত সাবজেক্টের দুটি অংশ থাকার ক্ষেত্রে রুলটি দুই রকম হয়ে থাকে, অর্থাৎ কখনো আমাদেরকে প্রথম সাবজেক্টটি দেখতে হবে আর কখনো আমাদেরকে পরের সাবজেক্টটি দেখতে হবে। তো এখানে আমি সূত্র উল্লেখ করে দিয়েছি। কোনো কোনো সেন্টেন্সের সাবজেক্টে সাধারণত দুটি অংশ থাকে, যেগুলো এই কনজাংশনগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, ইনক্লুডিং, ন, অ্যান্ড, নট, এগুলো দিয়ে যদি যুক্ত থাকে তখন আমরা মনে রাখবো যে আমাদের প্রথম সাবজেক্টটি দেখতে হবে সবসময়। আমাদের ট্যাগের যে সাবজেক্টটি আমরা বসাবো সেটি সবসময় আমরা যে দুইটি সাবজেক্ট দেওয়া থাকবে তার প্রথম অংশটি দেখে আমরা বসাবো। যেমন আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার ওয়েন দেয়ার, তাহলে আমরা এখানে কিন্তু ডিডেন্ট নেওয়ার পরে আমরা মাই ব্রাদার দেখিনি, আমরা প্রথম অংশ আই থেকে আমরা আই নিয়েছি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা প্রথম অংশটি নিব, সেটি একটু এক্সপ্লেইন করি। যে এই কনজাংশন গুলো দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স তৈরি করি তখন সাধারণত আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা প্রথম সাবজেক্টের উপরে জোর প্রদান করি, এমফাসাইজ করি, জোর প্রদান করি। এই জন্য প্রথম সাবজেক্টটি দেখেই আমাদেরকে নিতে হবে। কিভাবে নিজেরা পড়লেই বুঝতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে পাশাপাশি, তাহলে আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার ওয়েন দেয়ার, এই বাক্যটির অর্থ হচ্ছে যে আমার ভাইয়ের পাশাপাশি আমিও সেখানে গিয়েছিলাম। তাহলে লক্ষ্য করো, আমার ভাই তো গিয়েছিল এটা সবাই জানে, আমার ভাইয়ের পাশাপাশি আমিও সেখানে গিয়েছিলাম, তাহলে আমি কি যাইনি? এই জন্য এখানে আমির উপরে জোর প্রদান করা হচ্ছে, অর্থাৎ এমফাসাইজ করা হচ্ছে। এই জন্য আমরা প্রথম সাবজেক্টটি দেখব। মূলত এই কনজাংশন গুলো সবগুলোর বেলায় এই একই ঘটনা ঘটবে, যে প্রথম সাবজেক্টের উপরে জোর প্রদান করা হবে, সেজন্যই আমরা প্রথম সাবজেক্টটি দেখব। এরপরে দ্বিতীয় আরেকটি এক্সাম্পল আমরা দেখতে পারি, দ্য গার্লস অ্যাকম্পানিড বাই দ্য ক্লাস টিচার আর গোয়িং টু অ্যান এক্সকারশন। তাহলে এখানে আর ছিল হেল্পিং ভার্ব, তাহলে আমরা আর এন্ড নিয়ে এসেছি, এটিতে আমাদের কোনো কনফিউশন নাই। কিন্তু এবার সাবজেক্ট লিখতে গিয়ে আমরা কনফিউজড হয়ে যাওয়া স্বাভাবিক, যে এখানে প্রথম অংশ হচ্ছে দ্য গার্লস, আবার পরের অংশ হচ্ছে দ্য ক্লাস টিচার। গার্লস নিলে আমাদের সাবজেক্ট হবে দে, ক্লাস টিচার নিলে আমাদের সাবজেক্ট হবে হি বা শি। তাহলে আমরা শিখলাম যে অ্যাকম্পানিড বাই থাকলে আমাদেরকে প্রথম অংশটি দেখতে হবে। এই জন্য প্রথম অংশটি যেহেতু প্লুরাল ছিল তাই আমরা কিন্তু এখানে দে ইউজ করলাম। ওকে, তাহলে আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তবে কিছু সাবজেক্টের বেলায় আমাদেরকে, কিছু কনজাংশনের বেলায় আমাদেরকে পরের সাবজেক্টটি দেখতে হবে। এবার সেগুলোতে আসি।
এবং সেই লিস্টটি একটু ছোট, যারা সহজে মনে রাখতে চাও তারা এই লিস্টটি মুখস্থ করতে পারো যে কোন ক্ষেত্রে পরের সাবজেক্টটি দেখবো, তাহলে বাকি কনজাংশনগুলোর বেলায় তোমরা প্রথম সাবজেক্টটি দেখবে। সেই কনজাংশনগুলো হচ্ছে সবগুলোই কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ যেগুলো জোড়ায় জোড়ায় বসে, যেমন আইদার অর, নাইদার নর, অর, নট অনলি বাট অলসো। হ্যাঁ, এই কনজাংশনগুলো থাকলে তখন আমাদেরকে পরের সাবজেক্টটি দেখতে হবে। যেমন দ্য বয় অর হিজ মাদার উইল কাম, তাহলে বয় ধরলে হবে হি, আর মাদারকে সাবজেক্ট হিসেবে ধরে নিলে হবে শি। তাহলে আমরা যখন দেখেছি অর আছে, তাহলে আমরা কিন্তু পরের সাবজেক্টটি দেখলাম, এই জন্য আমাদের সাবজেক্ট হয়ে গিয়েছে শি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার্স ওয়্যার ট্রুথফুল, তাহলে ওয়ারেন্ট নিয়েছি আমরা, আর বাট অলসো এর কারণে আমরা পরের সাবজেক্টটি নিয়েছি, তাহলে পরের সাবজেক্টটি প্লুরাল ছিল হিজ ব্রাদার্স, এই জন্য আমরা কিন্তু দে বসিয়েছি। তো এই হচ্ছে, আশা করি তোমরা এখন সাবজেক্টের দুটি অংশ থাকলে কনফিউজড হয়ে যাবে না, কনজাংশনগুলো মুখস্থ করে প্রথম বা পরের অংশ পরের সাবজেক্ট দেখে তোমরা ট্যাগের সাবজেক্টটি বসাবে। ওকে, দ্বিতীয় আজকের কনফিউজিং সিচুয়েশনটি হচ্ছে যে অনেক সময় পরীক্ষায় কমপ্লেক্স সেন্টেন্স এসে যায়, যদিও কমপ্লেক্স সেন্টেন্সটি মূলত একটু বিস্তারিত আলোচনা, তবে আমরা সেদিকে যাব না। যে মনে রাখবে গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। হ্যাঁ, সিম্পল, কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। এখন কমপ্লেক্স কথাটির মানে হচ্ছে জটিল, তাহলে বোঝাই যাচ্ছে যে এর গঠনটি কিন্তু একটু জটিল হবে। সিম্পল মানে সহজ সরল সাদামাটা, তাহলে এর গঠনটাও কিন্তু সহজ সরল হবে। মূলত কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে একটু বড় বড় বাক্যগুলো যেখানে একটির বেশি ক্লোজ থাকে। ক্লোজ মানে হচ্ছে একটি সাবজেক্ট একটি ভার্ব মিলে, একটি ফাইনাইট ভার্ব মিলে মূলত একটি ক্লোজ তৈরি হয়। তো এরকম একটার বেশি যদি ক্লোজ হয়, ধরে নাও দুটি ক্লোজ, তাহলে দুটি ক্লোজ যদি হয় তাহলে দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব এরকম থাকবে। ঠিক আছে, আমরা দেখে বুঝতে পারবো যে সেন্টেন্সগুলো দুইটি অংশ থাকবে, মনে হবে যেন দুইটাকে আলাদা করে দিলে দুইটা কমপ্লিট সেন্টেন্স হতো, এরকম মনে হবে। তাহলে একটু বড় বড় সেন্টেন্স। তাহলে এখন এই ধরনের সেন্টেন্স আসলে আমরা যেহেতু দুইটি পার্ট থাকে, সাধারণত দুইটি ক্লোজ বিশিষ্ট যেহেতু বাক্য পরীক্ষা আসে, সেহেতু এখানে দুইটি ক্লোজ থাকে, তাহলে আমরা কনফিউজ হয়ে যাব যে প্রথম ক্লোজটি দেখবো নাকি পরের ক্লোজটি দেখবো। তাহলে মূলত প্রদত্ত সেন্টেন্সটি কমপ্লেক্স হলে সাধারণত মেইন ক্লোজ ধরে ট্যাগ করতে হয়। দুটি ক্লোজ বিশিষ্ট বাক্যে যেই ক্লোজের আগে কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই কনজাংশনগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যে অ্যাজ, সিন্স, ওকে, as, since, when, though, although, if, unless, until, till, because, so that, হ্যাঁ, ইত্যাদি থাকে, সেই ক্লোজটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর বাকি ক্লোজটি হচ্ছে মেইন ক্লোজ। আবারও বলে শোনো, যে দুইটি ক্লোজ থাকবে সেই দুইটি ক্লোজের মধ্যে কোনো একটির আগে এই কনজাংশনগুলো থাকবে। এখন যার আগে এই কনজাংশনগুলো থাকবে সে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, অর্থাৎ পরাধীন ক্লোজ। বাকি যে ক্লোজটি থাকবে, অর্থাৎ যার আগে কোনো কনজাংশন থাকবে না, সে হচ্ছে মেইন ক্লোজ। এখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সের সাধারণ রুল হচ্ছে আমরা মেইন ক্লোজটাকে ট্যাগ করব। এখন মেইন ক্লোজটা আগেও থাকতে পারে পরেও থাকতে পারে, সেটি বিষয় নয়। আমরা এক্সাম্পলস দেখি। when he saw me he called me, এই সেন্টেন্সটি ধরো পরীক্ষায় এসেছে। এখন আমরা কিন্তু স্বাভাবিকভাবে কনফিউজড হয়ে যাব যে when he saw me এখানে সাবজেক্ট ভার্ব আছে, আবার he called me এখানে সাবজেক্ট ভার্ব আছে, তাহলে আমি কোন অংশটি ধরে ট্যাগ করব? তাহলে মূলত আমরা কি শিখলাম, দুইটি ক্লোজের মধ্যে যেই ক্লোজের আগে কনজাংশন থাকবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমাদের when he saw me এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ। ওকে, তাহলে এটা আমরা দেখব না, আমরা দেখব হচ্ছে মেইন ক্লোজ, এই ক্লোজের আগে কোনো কনজাংশন নাই, তাহলে এইটা ধরে আমাদের ট্যাগ হচ্ছে didn't he। ওকে, এবার পরে एग्जांपल আসবে, the workers continued working though they were tired। তাহলে দুইটি ক্লোজ, the workers continued working এটা একটি ক্লোজ, এটা ধরলে একরকম ট্যাগ হবে, আবার though they were tired এটা ধরলে আরেক রকম ট্যাগ হবে। তাহলে আমরা শিখলাম যেই ক্লোজের আগে কনজাংশন, তাহলে কনজাংশন দেখো though, তাহলে কোন ক্লোজের আগে though রয়েছে, পরের ক্লোজটির আগে they were tired, তাহলে যেই ক্লোজের আগে কনজাংশন রয়েছে সেটি আমরা দেখব না, কারণ সেটি সাবঅর্ডিনেট। বাকি যে ক্লোজটি থাকবে সেটি হচ্ছে মেইন ক্লোজ। তাহলে the workers continued working ফার্স্ট ফর্ম ছিল, তাহলে আমাদের উত্তর হয়ে গিয়েছে didn't they। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এরকম কমপ্লেক্স সেন্টেন্স আসলে যেই ক্লোজের আগে কনজাংশন থাকবে সেটি আমরা দেখব না, বাকি ক্লোজটি হচ্ছে মেইন ক্লোজ, সেটি আমরা দেখব। ওকে, তবে সব কনজাংশনের বেলায় একই রুল হলেও
শুধুমাত্র দ্যাট কনজাংশনটি একটু ব্যতিক্রম, এটি মনে রাখবে, কারণ দ্যাট কনজাংশনটি একটু কনফিউজিং। দ্যাট কনজাংশন বিশিষ্ট বাক্যে যে ক্লোজটির ওপরে বেশি গুরুত্ব প্রদান করা হয় সেটি অনুযায়ী ট্যাগ করতে হবে। কিছু ক্ষেত্রে দেখা যাবে দ্যাট আসলে এখানে সাবঅর্ডিনেট ক্লোজের উপরেই জোর প্রদান করা হচ্ছে, সেক্ষেত্রে সাবঅর্ডিনেট ধরেই ট্যাগ করতে হবে। আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে মেইন ক্লোজের উপরে জোর প্রদান করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে আবার মেইন ক্লোজ ধরেই ট্যাগ করতে হবে, শুধু দ্যাটের বেলায়। অন্য সব কনজাংশনের বেলায় আমরা মেইন ক্লোজ ধরে ট্যাগ করতে পারবো। যেমন একটু লক্ষ্য করো, পরের সেন্টেন্সটা আগে দেখি আমরা। আই হোপ দ্যাট ইউ উইল গেট আ জিপিএ অফ 5, আমি আশা করি যে তুমি জিপিএ 5 পাবে। তাহলে এই বাক্যে দুইটি অংশ, আই হোপ একটি, আবার দ্যাট এর পরে ইউ উইল গেট আ জিপিএ অফ 5 এটি একটি। তাহলে আমাদের আগের রুল যদি আমরা লক্ষ্য করি, যে তাহলে মেইন ক্লোজে ট্যাগ করার কথা আই হোপ, হ্যাঁ আমি আশা করি যে এই অংশটিতে ট্যাগ করার কথা। কিন্তু নর্মালি এই সেন্টেন্সটি আমাদেরকে আগে দেখতে হবে, এই সেন্টেন্সটি যখন কেউ বলবে তখন কোন অংশে জোর দিবে। আমি যখন কাউকে বলবো যে আমি আশা করি তুমি জিপিএ 5 পাবে, তাহলে আমি কোন অংশটাতে জোর দিব লক্ষ্য করো, আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো। না আমি কি তাকে এভাবে বলবো যে আমি আশা করি তুমি জিপিএ 5 পাবে, আমি কি আশা করি না? এভাবে সাধারণত আমরা কিন্তু বলবো না। ন্যাচারাল যেটা বা যেটা নর্মালি ঘটবে সেটা হচ্ছে, আমি যখন কাউকে বলবো যে আমি আশা করি তুমি জিপিএ 5 পাবে, পাবে না, তাহলে লক্ষ্য করো আমরা জোর দিচ্ছি কিন্তু যদিও সাবঅর্ডিনেট, কিন্তু আমরা জোর দিচ্ছি পরের ক্লোজে। এই জন্য এখানে পরের ক্লোজ ধরে ট্যাগ করতে হবে, তাহলে ট্যাগটি হবে ওন্ট ইউ। ওকে, তবে সিচুয়েশন অনুযায়ী ডোন্ট আইও হতে পারে, কিন্তু এটা খুবই রেয়ার কেস হবে, যেহেতু ন্যাচারাল হচ্ছে বা নর্মাল হচ্ছে। কেউ যখন এই কথাটা বলবে তোমরা নিজে বললেই বুঝতে পারতেছো। আমি যখন বলবো আমি বিশ্বাস করি যে সে একজন ভালো মানুষ, আমি পরের অংশেই জোর দিব যে নয় কি, ভালো মানুষ নয় কি, এটিতে জোর দিব। আমি বলবো না আমি কি বিশ্বাস করি না, এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। এই জন্য এখানে ন্যাচারালি আমরা পরের অংশে ট্যাগ করলে ভালো হয়। কিন্তু এবার প্রথম অংশে আসো। প্রথম সেন্টেন্সে হি থিংস ইউ আর আ লায়ার, সে মনে করে যে তুমি একজন মিথ্যাবাদী। তাহলে এবার কিন্তু আমি যেহেতু কথাটি বলছি যে সে মনে করে তুমি একজন মিথ্যাবাদী, সে কি মনে করে না, সে যে মনে করে এইটাতে আমি জোর দেব। কারণ আমি যদি বলি সে মনে করে তুমি মিথ্যাবাদী, এখন আমি যদি বলি নও কি, তাহলে অর্থ হয়ে যাবে যে আমিও তার সাথে একমত হয়ে গেলাম যে তুমি যে মিথ্যাবাদী সেটি আমিও বিশ্বাস করি। কিন্তু ন্যাচারালি আমি যখন কাউকে এই কথাটা বলবো তখন কিন্তু আমি সেটা এক্সপ্রেস করবো না যে আমি ওটা বিশ্বাস করি। সেজন্য আমরা এখানে কিন্তু কে বললো, কে মনে করে যে তুমি মিথ্যাবাদী সেটিতে জোর দিব, এই অংশে জোর দিব। এই কারণে আমাদের সেটি হি থিংস কে ধরে আমাদের ট্যাগটি হচ্ছে ডাজন্ট হি। তাহলে এবার তোমাদের জন্য একটি সূত্র বলে দেই দ্যাটের বেলায়, সেটি হচ্ছে মনে রাখবে, তোমরা নোট করে নিতে পারো। যখন নিজে কোনো কিছু মনে করব, নিজে বিশ্বাস করব, হ্যাঁ নিজে বলবো, তখন আমরা পরের অংশে জোর দিব, পরের অংশে ট্যাগ করব। আর যখন অন্য কেউ বলবে, অন্য কেউ বিশ্বাস করবে, অন্য কেউ ভাববে, অন্য কেউ আশা করবে, এই ধরনের কিছু হবে, তখন অন্যের ভাবা বলা এই অংশটাতে জোর দিব। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। ওকে, এরপরে আমরা পরের কনফিউশনে চলে যাচ্ছি যে টু টু এই গঠনের বাক্য আসলে, যেমন আমরা এই ধরনের, আমরা সরাসরি এক্সাম্পলে যাই। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু মুভ, এই ধরনের সেন্টেন্স আমরা করেছি কমপ্লিটিং সেন্টেন্সে। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু মুভ, এই বাক্যের অর্থ ছিল এরকম, বৃদ্ধ লোকটি এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। মূলত এই সেন্টেন্সটিকে ইংরেজিতে কিন্তু নেগেটিভের মতো অর্থ প্রদান করে, এই জন্য নেগেটিভ হিসেবে ধরে নেওয়া হয়। তাহলে ট্যাগ করার সময় মনে রাখতে হবে যে এই স্ট্রাকচারটি হচ্ছে নেগেটিভ, তাই ট্যাগটি আমাদের হবে পজিটিভ। শুধু এটি বোঝানোর জন্যই এটি আলাদা করে রুল আকারে দেয়া। দ্য গার্ল ওয়াজ টু স্মল টু ডু ইট, অর্থাৎ মেয়েটি এত ছোট যে এই কাজটি করতে পারবে না। তাহলে আমরা কিন্তু এই সেন্টেন্সটি আমরা বললাম যে টু টু এর এই স্ট্রাকচারটি হচ্ছে নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যাগটি হবে পজিটিভ। আমরা কিন্তু আর নট নিয়ে আসিনি। তাহলে এভাবে তোমরা মনে রাখবে। সাবজেক্ট হিসেবে যদি আল্লাহ বা গড আসে, তাহলে আমরা কনফিউজ হয়ে যেতে পারি যে আল্লাহ বা গড আসলে, আল্লাহকে তো আমরা জানি যে আল্লাহ ইজ জেন্ডারলেস, হি ইজ নাইদার মেল নর ফিমেল, তিনি মহিলাও নন পুরুষও নন, ইউনিক কোনো একটা সত্তা। সো আমরা ট্যাগের বেলায় যদি আল্লাহ আসে তাহলে কি ব্যবহার করবো, আমরা কনফিউজ হয়ে যেতে পারি। তো মূলত মনে রাখবো যে আল্লাহ এর পরিবর্তে আমরা একটা স্পেশাল সাবজেক্ট ইউজ করবো যেটি শুধুমাত্র তার জন্যই, সেটি হচ্ছে আমরা হি ইউজ করবো, বাট হি এর যে এইচটি থাকবে সেটি ক্যাপিটালাইজড করতে হবে, অর্থাৎ বড় হাতের লেটার হবে। দেখো, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড এভরিথিং অন আর্থ,
তাহলে আমরা কিন্তু হ্যাজেন্ট নিয়ে আল্লাহ এর জন্য আমরা হি ইউজ করেছি। ওকে, এবার এইচটা কিন্তু বড় হাতের দিয়েছি। সেরকম গড থাকলেও যদি বড় হাতের জি দিয়ে গড আসে তাহলে কিন্তু আমরা হি ইউজ করব এবং এইচটা বড় হাতের লিখবো। এইটা মনে রাখলেই হয়ে যাবে। তাহলে আমরা শিখলাম যে আল্লাহ বা গডের জন্য আমরা এইচটা বড় হাতের দিব সাবজেক্টে। নেক্সট কনফিউশন, যে হ্যাভ দিয়েই যদি কোনো বাক্য শুরু হয় তাহলে আমরা ভুল যেটা করি যে অনেক সময় আমরা ভুলে হ্যাভেন্ট করে দিতে পারি, কিন্তু না, মনে রাখবো যে হ্যাভ দিয়ে কোনো বাক্য শুরু হলে সেটি কিন্তু সাধারণত ইম্পারেটিভ। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো কমান্ড করা হয়, কোনো আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো থাকে। তাহলে হ্যাভ দিয়ে কোনো বাক্য শুরু হলে সেই হ্যাভটা কিন্তু ওখানে মূল ভার্ব এবং সেটি সাধারণত ইম্পারেটিভ হয়ে যায়। এখন ইম্পারেটিভের রুল অনুযায়ী আমরা জানি যে মূল ভার্ব যে কোনো সেন্টেন্স শুরু হলে ট্যাগটা আমাদের দুই রকম হতে পারে, যে উইল ইউ বা ওয়ন্ট ইউ। তো এই ক্ষেত্রে মনে রাখবো যে হ্যাভ দিয়ে কোনো এরকম বাক্য শুরু হলে আমাদের ট্যাগটি হবে উইল ইউ বা ওয়ন্ট ইউ। যেমন দেখো, হ্যাভ আ কাপ অফ টি, আমরা ভুলেও যদি এখানে হ্যাভেন্ট ইউ লিখে ফেলি তাহলে আমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। হ্যাভ আ কাপ অফ টি মানে হচ্ছে এক কাপ চা খাও। তাহলে এখানে হ্যাভটা কিন্তু ড্রিঙ্কের কাজ করছে, এটি হচ্ছে মূল ভার্বের মতো, তাহলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, এই জন্য আমাদের ট্যাগটি হবে উইল ইউ। তাহলে মনে রাখবো যে হ্যাভ দিয়ে কোনো বাক্য শুরু হলে ট্যাগটা হবে উইল ইউ। হ্যাভ সাম রেসপেক্ট ফর দ্য মার্টায়ার্স, যে মার্টায়ার্সদেরকে রেসপেক্ট করো, শহীদদেরকে। তাহলে এটাও একটা কমান্ড, এই জন্য আমাদের উইল ইউ হবে এখানে। আজকে আমাদের লাস্ট রুল, যে উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ এরকম যদি আসে তাহলে মূলত এখানে কনফিউজড হওয়ার মতো বিষয় কোনটি? এখানে যে বিষয়টি নিয়ে তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও সেটি হচ্ছে যে উইল আছে আবার হ্যাভ আছে, দুটোকেই তো আমরা অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে আসলাম। তাহলে আমরা উইল হ্যাভ থাকলে উইলকে সামনে নিয়ে আসবো নাকি হ্যাভকে সামনে নিয়ে আসবো, শ্যালকে সামনে নিয়ে আসবো নাকি হ্যাভকে সামনে নিয়ে আসবো, এরকম একটা কনফিউশন আমাদের হয়ে থাকে। যে তখন যদি পাশাপাশি পরিচিত কিছু হেল্পিং ভার্বস আসে, যদি সবগুলো সেখানে অবশ্যই হেল্পিং ভার্বস নয়, কিন্তু যদি পাশাপাশি আমরা ধরে নেই যেগুলো হেল্পিং ভার্বস, তাহলে আমরা কোন হেল্পিং ভার্বটি সামনে নিয়ে আসবো, এটি আমাদের কনফিউশন। যেমন একটি বাক্য শুড হ্যাভ হ্যাড দিয়েও তৈরি করা যাবে, সেক্ষেত্রে কেউ কেউ কনফিউজ হয়ে যেতে পারে যে শুড হেল্পিং ভার্ব, হ্যাভও আমরা বললাম হেল্পিং ভার্ব, হ্যাডকেও আমরা হেল্পিং ভার্বের লিস্টে পড়ে আসলাম, তাহলে আমি শুড নিব নাকি হ্যাভ নিব নাকি হ্যাড নিব, এটি একটি কনফিউশন। তাহলে মূলত সূত্রটি শিখিয়ে দেই যে আমরা এইসব ক্ষেত্রে যখন মনে হবে তোমার যে পাশাপাশি কয়েকটি হেল্পিং ভার্ব, মনে রাখবে যে সবসময় প্রথম হেল্পিং ভার্বটি আমরা ট্যাগের মধ্যে ইউজ করব, প্রথমটি, ব্যাস, কনফিউশন গন। নাসিম শুড হ্যাভ ডান হিজ ডিউটি, তাহলে এখানে শুড আছে আবার হচ্ছে হ্যাভ আছে, তাহলে আমরা হ্যাভেন্ট দিয়ে যদি করি তাহলে আমাদের উত্তরটা ভুল হয়ে যাবে, রং হয়ে যাবে ট্যাগটা। ঠিক আছে, আমরা কি করব, নাসিম শুড হ্যাভ ডান হিজ ডিউটি, সূত্রটা শিখিয়ে দিলাম, প্রথম হেল্পিং ভার্বটি ধরে ট্যাগ করব, তাহলে আমাদের উত্তর হবে শুডেন্ট হি। ব্যাস, আমাদের পরের সেন্টেন্স, উই উইল হ্যাভ রিচড, তাহলে আমরা করব হচ্ছে উইল দেখে প্রথম হেল্পিং ভার্ব, তাহলে আমাদের সাবজেক্ট হবে, ট্যাগ হবে ওন্ট উই। আই হ্যাড টু হ্যাভ মাই ডিনার, তাহলে এখানেও আমরা হচ্ছে প্রথম হেল্পিং ভার্ব যেটি মনে হচ্ছে সেটি দেখে আমরা ট্যাগ করব, তাহলে প্রথম হেল্পিং ভার্বটি মনে হচ্ছে হ্যাড, তবে মনে রাখবো যে হ্যাভ টু, হ্যাজ টু আর হ্যাড টু থাকলে আমরা হ্যাভেন্ট হ্যাজেন্ট ধরে করতে পারবো না, তখন এটিকে মূল ভার্ব ধরে নিতে হবে, তাহলে এই হ্যাডকে মূল ভার্ব ধরতে হবে, আর যদি মূল ভার্ব ধরি তাহলে ট্যাগটি আমাদের হবে ডিডেন্ট আই। এই রুলটি আমরা পরবর্তীতে অবশ্যই কনফিউজিং সিচুয়েশনে আবার দেখবো। তাহলে আশা করি তোমরা আজকে রুলগুলো বুঝতে পেরেছো। কোথাও প্রবলেম হলে তোমরা আবারও ভিডিওটি পজ করে শুরু থেকে দেখো। তো ভিডিওর শেষে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি একটি বাড়ির কাজ দিয়ে দিব, সেটি তোমরা সলভ করে কমেন্ট করতে পারো, এবং ভিডিওর কোন অংশটি তোমরা বুঝতে পারোনি সেটিও তোমরা কমেন্টে জানাতে পারো। তো এরপরে ট্যাগে পার্ট 5 এ আমরা আরো কনফিউজিং সিচুয়েশনস দেখবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো এবং টেস্ট পেপার বা তোমাদের গ্রামার বুক থেকে তোমরা হচ্ছে ট্যাগ প্র্যাকটিস করো। যদি কোনো সেন্টেন্সে প্রবলেম হয় সেটি কমেন্ট করে জানাও, অবশ্যই আমি সেটি আমার পরবর্তী ভিডিওতে কনফিউজিং সিচুয়েশনে ডিসকাস করব।